হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি আজকে অনলাইনে ক্লাস আছে বিবিএ ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার নাম্বার 3 দ্য অ্যাকাউন্টিং প্রসেস এই চ্যাপ্টারে আজকে লেকচার নাম্বার 1 আমরা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এ 3 নাম্বার চ্যাপ্টারে যেটা দেয়া আছে দ্য অ্যাকাউন্টিং প্রসেস এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিশাল সিলেবাস দেয়া আছে এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা তিনটা পার্টে ভাগ করছি তিনটা পার্ট প্রথম পার্ট একে আমরা শিখব হচ্ছে জার্নাল জার্নাল মানে হচ্ছে জাবেদা দুই নম্বরে শিখব হচ্ছে লেজার লেজার মানে হচ্ছে খতিয়ান তিন নম্বরে আমরা শিখব হচ্ছে ট্রায়াল ব্যালেন্স মানে হচ্ছে রিয়ামিল তাহলে জার্নাল মানে হচ্ছে জাবেদা লেজার মানে খতিয়ান ট্রায়াল ব্যালেন্স মানে হচ্ছে রিয়ামিল দুই নম্বর পার্টে আমরা শিখব হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন যার বাংলা হচ্ছে হিসাব সমীকরণ আর তিন নাম্বার পার্টে আমরা শিখব হচ্ছে রেকটিফাই জার্নাল যার বাংলা হচ্ছে ভুল সংশোধনীয় জাবেদা এই তিনটা পার্টে এই পুরো চ্যাপ্টারকে আমরা শেষ করব এখন এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2016 থেকে 2022 সাল পর্যন্ত যে প্রশ্নগুলি আসছে তার একটা অ্যানালাইসিস আমি এখানে দিছি দেখতেছি 2016 সালে এই 3 নাম্বার চ্যাপ্টার থেকে পার্ট বি এর তিনটা প্রশ্ন 5, 6, 7 এই তিনটা প্রশ্নই এই 3 নাম্বার চ্যাপ্টার দিয়ে দিছে তাহলে পার্ট বি এক একটা মার্ক হচ্ছে 4 করে তাহলে 3 4 12 আর পার্ট সি তে একটা তাহলে 12 আর 10 হচ্ছে 22 তাহলে 2016 সালে 80 মার্কের পরীক্ষার মধ্যে 22 মার্কের প্রশ্ন শুধুমাত্র চ্যাপ্টার 3 নাম্বার থেকে আসছে কথা কি বুঝতে পারছেন তাহলে এই চ্যাপ্টার 3 নাম্বার থেকে ম্যাক্সিমাম প্রশ্ন হবে আরেকটা চ্যাপ্টার আছে চ্যাপ্টার নাম্বার 4 এই 4 নাম্বার চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন হয় এরপর প্রত্যেকটা চ্যাপ্টার থেকে পার্ট সি বা পার্ট বি তে একটা প্রশ্ন আসে 17 সালে এখানে দেখতেছি যে এই চ্যাপ্টার থেকে দুইটা প্রশ্ন আছে পার্ট বি তে পার্ট সি তে একটা তাহলে পার্ট বি এ দুইটা মানে 8 পার্ট সি তে একটা মানে 10 তাহলে টোটাল 18 মার্ক 18 সালে দেখো পার্ট সি তে 4টা প্রশ্ন দিছে 5 6 7 8 4টা প্রশ্ন এই পার্ট এই 3 নাম্বার চ্যাপ্টার থেকে দিছে আর পার্ট সি তে দিছে একটা টোটাল হচ্ছে 26 মার্ক 19 সালে পার্ট বি তে দুইটা পার্ট সি তে একটা 20 সালে পার্ট বি তে দুইটা পার্ট সি তে একটা 21 সালে পার্ট বি তে দুইটা পার্ট সি তে একটা 22 সালে পার্ট বি তে একটা পার্ট সি তে একটা আর তোমরা পরীক্ষা দিবে 2024 এ তোমরা কত সালে পরীক্ষা দিবে বলো দেখি 2024 তোমরা পরীক্ষা দিতে 2024 তোমরা পরীক্ষা 2025 এ দিতে পারো আবার 26 এ দিতে পারো কিন্তু পরীক্ষা ব্যাচ কত বলো দেখি 2000 কত 24 আর আশা করতেছি 2024 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট বি তে দুইটা এবং পার্ট সি তে একটা প্রশ্ন আসবেই তো এই ছিল একটা অ্যানালাইসিস যে অ্যানালাইসিসটা দেখে তোমরা বুঝতে পারলে যে এই চ্যাপ্টারটা আমাদের পার্ট বি এবং পার্ট সি কতটুকু ইম্পর্টেন্ট এখন আমরা চলে যাব পার্ট 1 এন্ড শুনো আমি শুরুতে একটু কথা বলি এখন যেহেতু কেউ কোনো কথা বলতেছ না অতএব সবার মাইক্রোফোনটা এখন অফ থাকবে যখন প্রশ্ন করবা তখন তোমার মাইক্রোফোনটা অন করে কথা বলবা কথা বলা শেষ হলে মাইক্রোফোনটা কি থাকবে অফ থাকবে আমার কথা কি সবাই বুঝতে পারছো জি স্যার জানি মাইক্রোফোন অন না হয়ে থাকে হ্যাঁ সবার কাছে এটা অনুরোধ থাকবে আসেন তাহলে আমরা একটু বেসিক শুরু করি আমরা জার্নাল লেজার এন্ড ট্রায়াল ব্যালেন্স প্রথম পার্টে আমরা তিনটা জিনিস শিখব এখন এই তিনটা জিনিস শেখার প্রথম ধাপ হচ্ছে আপনাকে যেহেতু ইন্টারে আপনি বাংলা বলে আছেন ওটার ইংলিশ আপনাকে জানতে হবে এজন্য লিখে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এসএসসি হিসাব বিজ্ঞান অঙ্কগুলি বাংলা ভার্সনে করছো কিন্তু এখন ইংলিশ ভার্সনে করতে হবে তাই শুরুতে হিসাব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ টার্মগুলো পড়ে নিলে আশা করি আর সমস্যা হবে না আপনাদের কাজ হচ্ছে এখানে যে আইটেমগুলি দিছে এই প্রত্যেকটা আইটেম বারবার পড়া প্রথম 5 দিন ভালো করে বারবার পড়বেন একই আইটেম বারবার পড়বেন প্রথম 5 দিন দেখবেন যে এটা অটোমেটিক মাথায় সেট হয়ে গেছে আমরা এই ইম্পর্টেন্ট টার্মের মধ্যে আমরা টোটাল আইটেমকে 4টা আইটেমে ভাগ করছি প্রথম আইটেম হচ্ছে অ্যাসেট মানে হচ্ছে সম্পদ দুই নাম্বার পার্টে আমরা দেখাইছি হচ্ছে লায়াবিলিটি মানে হচ্ছে দায় তিন নাম্বার পার্টে আমরা দিছি এক্সপেন্স মানে হচ্ছে ব্যয় আর 4 নাম্বার ধাপে দিছি রেভিনিউ অথবা ইনকাম যার বাংলা হচ্ছে আয় তাহলে টোটাল আইটেমকে আমরা কয়টা পার্টে ভাগ করছি বলো তো দেখি তিনটা না 4টা পার্ট কি অ্যাসেট
ইনকাম। ওকে, আপনারা খাতার মধ্যে যার যেটা সমস্যা হবে সেটা লিখে রাখবেন, হ্যাঁ, বাংলা লিখে রাখবেন। এখন এই অ্যাসেটের মধ্যে আমাদের হচ্ছে তিনটা পার্ট। অ্যাসেটের মধ্যে কয়টা পার্ট বলো দেখি? তিনটি। প্রথম পার্ট হচ্ছে কারেন্ট অ্যাসেট, এটা বাংলাটা লিখে রাখো। কারেন্ট অ্যাসেটের বাংলা হচ্ছে চলতি সম্পদ। 2 নাম্বার পার্ট হচ্ছে ফিক্সড অ্যাসেট, যার বাংলা হচ্ছে স্থায়ী সম্পদ। আর 3 নাম্বার পার্ট হচ্ছে ফিকটিসিয়াস অ্যাসেট, যার বাংলা হচ্ছে ভুয়া সম্পদ। তাহলে অ্যাসেটকে আমরা কয়টা পার্টে ভাগ করছি? তিনটি। কারেন্ট অ্যাসেটের বাংলা কি? চলতি সম্পদ। ফিক্সড অ্যাসেটের বাংলা হচ্ছে স্থায়ী সম্পদ। আর ফিকটিসিয়াস অ্যাসেটের বাংলা ভুয়া সম্পদ। কি বলো দেখি? সম্পদ। ভুয়া সম্পদ। সবাই রেসপন্স করো, যখন ধরবো তখন সবাই বলবে। এখন আসি এই কারেন্ট অ্যাসেটের মধ্যে কি কি। প্রথমে লেখা আছে ক্যাশ অথবা ক্যাশ ইন হ্যান্ড। ক্যাশ মানে হচ্ছে হাতে নগদ, ক্যাশ ইন হ্যান্ড মানে হচ্ছে হাতে নগদ। ব্যাংক ডিপোজিট মানে ব্যাংকে জমা। অ্যাকাউন্ট রিসিভেবল মানে প্রাপ্য হিসাব। ডেপ্টর্স মানে হচ্ছে প্রাপ্য হিসাব। বুক ডেটস মানে হচ্ছে কি প্রাপ্য হিসাব, যার আরেকটা নাম হচ্ছে দেনাদার। তাহলে দেনাদারের তিনটা নাম, অ্যাকাউন্ট রিসিভেবল, ডেপ্টর্স অথবা কি বুক ডেটস। এটা একটা কারেন্ট অ্যাসেট। এখানে এরকম ভাবে পড়বা যে প্রথমে বিল রিসিভেবল। বিল রিসিভেবল মানে প্রাপ্য বিল। নোট রিসিভেবল মানে হচ্ছে প্রাপ্য নোট। তাহলে 4 নম্বর আইটেম কয়টা বলো তো দেখি? দুইটাই। প্রথমে কি বিল রিসিভেবল মানে কি প্রাপ্য বিল। নোট রিসিভেবল মানে প্রাপ্য নোট। 5 নম্বর আইটেম হচ্ছে এন্ডিং স্টক বা এন্ডিং ইনভেন্টরি। দুইটা কথায় মানে হচ্ছে সমাপনী মজুত পণ্য। এরপর আছে প্রিপেড এক্সপেন্স। প্রিপেড মানে হচ্ছে অগ্রিম, এক্সপেন্স মানে হচ্ছে খরচ। তাহলে অগ্রিম খরচ। অ্যাক্রুড রেভিনিউ। অ্যাক্রুড মানে হচ্ছে বকেয়া, রেভিনিউ মানে হচ্ছে আয়। তাহলে অ্যাক্রুড রেভিনিউ মানে বকেয়া আয়। ঠিক আছে? জি স্যার। 8 নম্বরে লেখা আছে সাপ্লাই। সাপ্লাইস মানে হচ্ছে মনিহারি। 9 নম্বর আইটেমটা এরকম ভাবে এখানে তিনটা আইটেম দেওয়া আছে। প্রথমে ইন্টারেস্ট রিসিভেবল মানে হচ্ছে প্রাপ্য সুদ। এরপরে রেন্ট রিসিভেবল মানে হচ্ছে প্রাপ্য ভাড়া। কমিশন রিসিভেবল কথা মানে হচ্ছে প্রাপ্য কমিশন। মনে থাকবে? আমি আবার বলতেছি, ইন্টারেস্ট রিসিভেবল মানে হচ্ছে প্রাপ্য সুদ। রেন্ট রিসিভেবল মানে হচ্ছে প্রাপ্য ভাড়া। কমিশন রিসিভেবল মানে হচ্ছে প্রাপ্য কমিশন। ঠিক আছে? জি স্যার। এই তিনটাই কিন্তু কারেন্ট অ্যাসেট মানে চলতি সম্পদ। 10 নম্বর আইটেম লেখা আছে যে ইন্টারেস্ট রিসিভেবল অন ইনভেস্টমেন্ট, যার মানে হচ্ছে বিনিয়োগের সুদ। ইন্টারেস্ট রিসিভেবল অন ইনভেস্টমেন্ট, যার মানে হচ্ছে বিনিয়োগের সুদ। তাহলে এই 1 থেকে 10টা যে আইটেমগুলি বললাম, এই 10টা আইটেম হচ্ছে কারেন্ট অ্যাসেটের আইটেম। এই 10টা আইটেম আপনারা সুন্দর করে সবাই বসে বসে পড়বেন। ঠিক আছে ম্যাডাম এবং স্যাররা? জি স্যার। এখন আমরা পড়ব 11 থেকে 20 পর্যন্ত। এই 10টা আইটেম পড়ব হচ্ছে ফিক্সড অ্যাসেট, যার বাংলা কি? স্থায়ী সম্পদ। প্রথমে হচ্ছে বুকস মানে হচ্ছে পুস্তক। ফার্নিচার মানে আসবাবপত্র। ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ। ইকুইপমেন্ট মানে সরঞ্জাম। প্লান্ট অ্যান্ড মেশিনারি মানে কলকব্জা ও যন্ত্রপাতি। ল্যান্ড মানে হচ্ছে ভূমি। মোটর কার মানে মোটর কার বা মোটর গাড়ি। গুডউইল মানে সুনাম। লিজ হোল্ড প্রপার্টি মানে ইজারা সম্পত্তি। লিজ ট্যাক্স প্রপার্টি মানে নিষ্কর সম্পত্তি। আরেকটা আছে ল্যান্ড মানে ভূমি। ফিল্ড ডেভেলপমেন্ট মানে মাঠ উন্নয়ন বা ভূমি উন্নয়ন। তাহলে এই 11 থেকে 20 পর্যন্ত যে আইটেমগুলি পড়লাম, এই প্রত্যেকটা আইটেম হচ্ছে কোন অ্যাসেট বলেন দেখি? স্থায়ী সম্পদ, ফিক্সড অ্যাসেট মানে ফিক্সড অ্যাসেটস। 3 নাম্বার এরপরে 21 থেকে 23 পর্যন্ত যে তিনটা আইটেম, এই তিনটা হচ্ছে ফিকটিসিয়াস অ্যাসেট, যার বাংলা কি বলেন তো দেখি? ভুয়া সম্পদ। ভুয়া সম্পদ। এই ভুয়া সম্পদের মধ্যে তিনটা আইটেম কি? শেয়ার ডিসকাউন্ট মানে শেয়ার অবহার। প্রিলিমিনারি এক্সপেন্স মানে প্রাথমিক খরচাবলী। কপিরাইট মানে গ্রন্থস্বত্ব। প্যাটেন্ট মানে হচ্ছে প্যাটেন্ট। ঠিক আছে? তাহলে এই 23টা আইটেম তোমরা একটু পড়ো, আমি এখন তোমাদের ধরবো। হ্যাঁ, একটুখানি পড়ো। এবার আমরা চলে যাব লায়াবিলিটি। লায়াবিলিটির মধ্যে আমরা টোটাল 4টা পার্টে ভাগ করছি। প্রথমটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটি মানে হচ্ছে চলতি দায়।
কারেন্ট লাইবিলিটি বাংলা কি বলো দেখি? চলতি দায়। চলতি দায়। লং টার্ম লায়াবিলিটি মানে হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। লং টার্ম লায়াবিলিটি মানে হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। অনার্স ইকুইটি মানে হচ্ছে মালিকানা সত্ত্ব। আর রিজার্ভ অ্যান্ড সারপ্লাস মানে উদ্বৃত্ত ও সঞ্চিতি। আমি আবার বলতেছি, কারেন্ট লায়াবিলিটি মানে হচ্ছে চলতি দায়, লং টার্ম লায়াবিলিটি মানে হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, অনার্স ইকুইটি মানে হচ্ছে মালিকানা সত্ত্ব, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস মানে উদ্বৃত্ত ও সঞ্চিতি। এই 4টা পার্টে টোটাল ভাগ করছি। এখন একটা একটা আইটেম পরে দিতেছি। অ্যাকাউন্টস পেয়েবল বা অ্যাকাউন্টস ক্রিয়েটর দুইটার কথাই মানে হচ্ছে প্রদেয় হিসাব মানে পাওনাদার। এখানে নোটস পেয়েবল মানে হচ্ছে প্রদেয় বিল, আর নোটস পেয়েবল মানে প্রদেয় নোট, আর বিলস পেয়েবল মানে প্রদেয় বিল। ব্যাংক ওভারড্রাফট ব্যাংক জমাতিরিক্ত, অ্যাক্রুড এক্সপেন্স, অ্যাক্রুড মানে বকেয়া, এক্সপেন্স মানে খরচ, তার মানে বকেয়া খরচ। আনআর্নড রেভিনিউ মানে অনুপার্জিত আয়, এটা শুদ্ধ বাংলা। আর প্রিপেড রেভিনিউ মানে অগ্রিম আয়। এই অগ্রিম আয়ের এখন শুদ্ধ বাংলা হচ্ছে অনুপার্জিত আয়, মানে কি যে আয় এখনো অর্জিত হয় নাই। তাহলে আনআর্নড রেভিনিউ অথবা প্রিপেড রেভিনিউ এর বাংলা হচ্ছে অনুপার্জিত আয় বা অগ্রিম আয়। তবে এই দ্বিতীয় কথাটা আমরা পড়বো না, আমরা সবসময় প্রথমটাই পড়বো। হ্যাঁ, আনআর্নড রেভিনিউ বাংলা কথা মানে কি? অনুপার্জিত আয়। প্রপোজড ডিভিডেন্ড মানে প্রস্তাবিত লভ্যাংশ, ট্যাক্স প্রভিশন মানে আয়কর সঞ্চিতি। এখানে আমরা পড়বো এরকম যে রেন্ট রিসিভ ইন অ্যাডভান্স মানে অগ্রিম প্রাপ্ত ভাড়া, ইন্টারেস্ট রিসিভ ইন অ্যাডভান্স মানে অগ্রিম প্রাপ্ত সুদ, কমিশন রিসিভ ইন অ্যাডভান্স মানে অগ্রিম প্রাপ্ত কমিশন। তাহলে 8 নম্বর আইটেমটা পড়বো কিভাবে একজন বলতে পারবেন? Rent receipt advance. Interest received in advance. অগ্রিম সুদ। কমিশন রিসিভড ইন প্রাপ্য সুদ, প্রাপ্ত সুদ। আর হচ্ছে কমিশন রিসিভড ইন অ্যাডভান্স, অগ্রিম কমিশন। অগ্রিম প্রাপ্ত কমিশন। গুড, ভালো পারছেন। 9 নাম্বারটা এটা পড়বে কি হবে? অ্যাক্রুড রেন্ট মানে বকেয়া ভাড়া, অ্যাক্রুড স্যালারি মানে বকেয়া বেতন, অ্যাক্রুড ইন্টারেস্ট এক্সপেন্স মানে বকেয়া সুদ খরচ। মনে থাকবে সবার? জি স্যার। মানে এই 9টা আইটেম হচ্ছে চলতি দায় মানে কারেন্ট লায়াবিলিটি। এরপরে ডেপ্ট মানে ঋণ, ডিবেঞ্চার মানে ঋণপত্র, বন্ড মানে বন্ড, এটা দীর্ঘমেয়াদী দায় মানে লং টার্ম লায়াবিলিটি। মর্গেজ লোন মানে বন্ধকি ঋণ, এটাও দীর্ঘমেয়াদী দায়। তাহলে 10, 11 দুইটাই হচ্ছে লং টার্ম লায়াবিলিটি। এরপরে রিটেন আর্নিং মানে সংরক্ষিত আয়, শেয়ার ক্যাপিটাল বা শুধু ক্যাপিটাল মানে হচ্ছে অনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব। আর রিজার্ভ মানে সঞ্চিতি, শেয়ার প্রিমিয়াম মানে শেয়ার অধিকার, এই দুটোই হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। তাহলে টোটাল দায়ের আইটেম বললাম আমরা 14টা। এই 14টা আইটেম আপনাদের ভাষায় পড়া থাকবে। এই 14টা আইটেম আপনারা সবাই ভালো করে পড়বেন, ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। এবার আসি, আমরা চলে যাব এক্সপেন্সে। এক্সপেন্স মানে কি বলো দেখি? আয় না ব্যয়? ব্যয়। ব্যয়। তাহলে ব্যয়ের আইটেম দিয়েছি টোটাল 15টা। আমি 15টা আইটেম পড়াই দিতেছি, ভালো করে খেয়াল করেন। প্রথমটা পড়বো স্যালারি। স্যালারি মানে হচ্ছে বেতন, ওয়েজেস মানে মজুরি, কমিশন মানে কমিশন, রেন্ট মানে ভাড়া, আর ফ্যাক্টরি রেন্ট মানে কারখানার ভাড়া, ঠিক আছে? জি স্যার। ইন্টারেস্ট এক্সপেন্স মানে সুদ খরচ, ইউটিলিটিস মানে হচ্ছে উপযোগ ব্যয়। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স মানে হচ্ছে সুদ খরচ, ইউটিলিটিস মানে হচ্ছে উপযোগ ব্যয়। 3 নম্বর আইটেম হচ্ছে ক্যারিজ মানে পরিবহন, ক্যারিজ ইনওয়ার্ড মানে ক্রয় পরিবহন, ট্রান্সপোর্টেশন কস্ট এটা মানে পরিবহন, ক্যারিজ আউটওয়ার্ড মানে হচ্ছে বিক্রয় পরিবহন। শুনেন, ইন রিলেটেড যা থাকবে সব হলো ক্রয়, আর আউট রিলেটেড যা থাকবে সব হলো বিক্রয় পরিবহন, ঠিক আছে? ইন রিলেটেড যা সব কি পরিবহন বলো দেখি? আয় পরিবহন। হ্যাঁ, ক্রয় পরিবহন, ক্রয় পরিবহন। হ্যাঁ, আর আউটওয়ার্ড কথাটা মানে কি? বিক্রয়, বিক্রয় পরিবহন। ক্যারিজ মানে হচ্ছে পরিবহন, ক্যারিজ ইনওয়ার্ড মানে হচ্ছে ক্রয় পরিবহন, ট্রান্সপোর্টেশন কস্ট মানে হচ্ছে পরিবহন, ক্যারিজ আউটওয়ার্ড মানে কি পরিবহন বলো দেখি? বিক্রয় পরিবহন। বিক্রয় পরিবহন। গুড। 4 নম্বর লেখা আছে ফয়েল এক্সপেন্স মানে জ্বালানি খরচ, ইন্স্যুরেন্স এক্সপেন্স মানে বীমা খরচ, পারচেজ মানে হচ্ছে ক্রয়, ডিসকাউন্ট মানে ভাট্টা, ডিসকাউন্ট পেড মানে প্রদত্ত ভাট্টা, অ্যাডভার্টাইজিং মানে হচ্ছে বিজ্ঞাপন, সাপ্লাইস এক্সপেন্স মানে মনিহারি খরচ। আর 9 নম্বর লেখা আছে ডিউটি মানে শুল্ক, ইম্পোর্ট ডিউটি মানে আমদানি শুল্ক, এক্সপোর্ট ডিউটি মানে রপ্তানি শুল্ক।
ডিপ্রিসিয়েশন মানে হচ্ছে অবচয়, অ্যামortization মানে হচ্ছে অবলোপন। ব্যাড ডেট মানে কুরিন, ওপেনিং স্টক বা ওপেনিং ইনভেন্টরি মানে হচ্ছে প্রারম্ভিক মজুত। আমরা কিন্তু সম্পদের মধ্যে পড়ছিলাম এন্ডিং স্টক বা এন্ডিং ইনভেন্টরি, বাংলা কথা কি ছিল বলো দেখি? এন্ডিং স্টক বা এন্ডিং ইনভেন্টরি সমাপনী মজুদ। সমাপনী মজুত কিন্তু একটা সম্পদ, বাট ওপেনিং স্টক বা ওপেনিং ইনভেন্টরি মানে প্রারম্ভিক মজুত মানে কি? ব্যয়। এরপরে ইন্টারেস্ট অন ক্যাপিটাল মানে হচ্ছে মূলধনের সুদ, ইন্টারেস্ট অন লোন মানে হচ্ছে ঋণের সুদ। এবার লেখা আছে এজেন্ট স্যালারি মানে প্রতিনিধির বেতন, ট্রাভেলিং এক্সপেন্স মানে হচ্ছে ভ্রমণ খরচ, ডোনেশন মানে হচ্ছে দান খয়রাত, আদার লস মানে বিবিধ ক্ষতি। তাহলে এই যে 15টা আইটেম, এই 15টা আইটেম হচ্ছে এক্সপেন্সের আইটেম। এবার সর্বশেষ চলে যাব আমরা রেভিনিউ অথবা ইনকাম। রেভিনিউ অথবা ইনকামের বাংলা কি বলেন তো দেখি? আয়। তাহলে আয়গুলি কি কি? প্রথমে লেখা আছে সেলস, সেলস মানে হচ্ছে বিক্রয়, সেলস রেভিনিউ মানে হচ্ছে বিক্রয় আয়। এটা হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম মানে হচ্ছে শিক্ষানবিশ স্যালারি। এটা আমরা এরকম ভাবে পড়বো যে রেন্ট রেভিনিউ মানে হচ্ছে ভাড়া আয়, কমিশন রেভিনিউ মানে কমিশন আয়, ডিসকাউন্ট রেভিনিউ মানে ভাড়া আয়। তাহলে এখানে কিন্তু তিনটা, রেন্ট রেভিনিউ মানে ভাড়া আয়, কমিশন রেভিনিউ মানে কমিশন আয়, ডিসকাউন্ট রেভিনিউ মানে ডিসকাউন্ট মানে ভাড়া আয়। 4 নম্বর লেখা আছে ইন্টারেস্ট রেভিনিউ মানে প্রাপ্য সুদ অথবা ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট মানে হচ্ছে বিনিয়োগের সুদ। ইন্টারেস্ট অন নোট রিসিভেবল প্রাপ্য নোটের সুদ। এগুলো হচ্ছে আয়। ইন্টারেস্ট অন ড্রয়িং মানে উত্তোলনের সুদ, ইন্টারেস্ট অন ব্যাংক মানে ব্যাংকের সুদ। পারচেজ মানে ক্রয়, তাহলে পারচেজ রিটার্ন মানে হচ্ছে ক্রয় ফেরত, পারচেজ ডিসকাউন্ট মানে ক্রয় ভাট্টা। এই 7টা আইটেম আমরা দিচ্ছি হচ্ছে আয়ের। তাহলে তোমাকে অ্যাসেট, লায়াবিলিটি, এক্সপেন্স অ্যান্ড রেভিনিউ এই 4টা আইটেম আপনাদের বাসায় কাজ দিলাম। এই 4টা আইটেম আপনারা সুন্দর করে যখনই পড়বেন তখন এক একটা আইটেম আপনারা 2বার করে পড়বেন, ঠিক আছে? মনে থাকবে তো? জি স্যার। কিভাবে পড়বেন? যেমন ব্যাড ডেট এক্সপেন্স এইভাবে পড়বেন, ব্যাড ডেট এক্সপেন্স মানে হচ্ছে কুরিন, কুরিন হচ্ছে একটা এক্সপেন্স, ব্যাড ডেট এক্সপেন্স মানে কুরিন, কুরিন একটা এক্সপেন্স, এরকম করে প্রত্যেকটা আইটেম ভালো করে পড়বেন। হ্যাঁ, প্রথম 4-5 দিন পড়লে দেখবেন এই প্রত্যেকটা আইটেম আপনার মাথা অটো সেট হয়ে গেছে। এখন এইটুকু পড়লাম কারণ কি? এইটুকু পড়লাম কারণ হচ্ছে যে আমরা ইন্টারে বাংলা করছি, বাংলা ইংলিশটুকু জানলাম। এখন আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে জানা করা। এই জাবেদা করার জন্য আমরা পৃথিবীর সকল জাবেদাকে আমরা 2টা রুলের মধ্যে ট্রান্সফার করছি। এই 2টা রুলের মধ্যে পৃথিবীর সকল জাবেদা হবে। রুল 2টা কি? প্রথম লেখা আছে অ্যাসেট মানে কি বলো দেখি? অ্যাসেটের মানে কি? এক্সপেন্স মানে কি? ব্যয়। ব্যয়। তাহলে অ্যাসেট অ্যান্ড এক্সপেন্স ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি, তাহলে অ্যাসেট অ্যান্ড এক্সপেন্স যদি ইনক্রিজ হয় তাহলে কি? ডেবিট। আর অ্যাসেট অ্যান্ড এক্সপেন্স যদি ডিক্রিজ হয় তাহলে কি? ক্রেডিট। ক্রেডিট। তাহলে দুইটা জিনিস অ্যাসেট এবং এক্সপেন্স যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, হ্রাস পেলে কি? ক্রেডিট। তাহলে এটা হলো 1 নাম্বার রুল। আর 2 নাম্বার রুলের 3টা জিনিস, লায়াবিলিটি মানে কি? দায়। দায়। রেভিনিউ মানে কি? আয়। আর অনার সিকিউরিটি মানে কি? একটু মালিকানা শক্তি। এই 3টা আইটেম যদি ডিক্রিজ হয় তাহলে ডেবিট। ডিক্রিজ মানে কি? বৃদ্ধি না হ্রাস? হ্রাস। হ্রাস। যদি ডিক্রিজ হয় তাহলে ডেবিট। আর লায়াবিলিটি, রেভিনিউ এন্ড অনার সিকিউরিটি এই 3টা যদি ইনক্রিজ হয় তাহলে কি? ক্রেডিট। এই 2টা রুলের বাইরে পৃথিবীর এমন কোনো জাবেদা নাই যে এই 2টা রুলের বাইরে আছে, ঠিক আছে? তাহলে এই 2টা রুল আপনাদের কাজ হলো ভালো করে পড়া, ঠিক আছে? তাহলে 2টা রুলস আমি আরেকবার পড়তেছি, এরপর আমি আপনাদের একটু ধরবো। হ্যাঁ, অ্যাসেট এবং এক্সপেন্স এই 2টা যদি ইনক্রিজ মানে বৃদ্ধি পায় তাহলে কি? ডেবিট। আর অ্যাসেট এবং এক্সপেন্স যদি ডিক্রিজ হয় তাহলে কি? ক্রেডিট। ক্রেডিট। আর 2 নাম্বার হচ্ছে লায়াবিলিটি, রেভিনিউ এন্ড অনার সিকিউরিটি এই 3টা যদি হ্রাস পায় মানে ডিক্রিজ হয় তাহলে ডেবিট, আর যদি ইনক্রিজ হয় তাহলে কি? ক্রেডিট। এই 2টা রুল আমি সবাইকে 2 মিনিট পড়ার সময় দিলাম। হ্যাঁ, এখন বাজে 11, আমি 13 পর্যন্ত সময় দিলাম, এরপর আমি ধরবো, তারপর আমরা জাবেদা চলে যাব, ঠিক আছে? এই 2টা রুল সবাই একটু ভালো করে পড়েন।
হ্যালো, সবার কি পড়া হয়েছে? জি স্যার। স্যার ওকে, বলেন তো দেখি অ্যাসেট ইনক্রিজ মানে কি? ডেবিট ডেবিট ওকে, লায়াবিলিটি ডিক্রিজ, ডেবিট ডেবিট অনার সিকিউরিটি ইনক্রিজ, ক্রেডিট গুড, ভালো পারছেন, আপনারা সবাই ভালো স্টুডেন্ট। তাহলে এই দুইটা রুলস থেকে আমি দুই একটা প্রশ্ন ধরলাম, আপনারা পারছেন। এখন আমরা চলে যাব জার্নালে। এই যে আমরা যে দুইটা রুলস পড়লাম, এই দুইটা রুলের মধ্যে আমাদের সকল জাবেদাগুলি লুকিয়ে আছে। ঠিক আছে, আমি প্রত্যেকটা জাবেদা ব্যাখ্যা সহকারে পড়াবো, আপনারা ভালো করে সবাই খেয়াল করেন। এখন একটু মিট করেন। হ্যাঁ, এখন যেহেতু কথা নাই, এখন মিট করেন। জাবেদা নাম্বার 1 লেখা আছে জার্নাল ফর ইনভেস্টমেন্ট ক্যাশ ইন বিজনেস। কথা বলছে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। তাহলে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করলে বলেন তো ক্যাশ কি বাড়ে না কমে? ব্যবসা প্রতিষ্ঠানে বাড়ে, ক্যাশ বাড়ে। তাহলে আমরা জানি সম্পত্তি বাড়লে কি ডেবিট হয়, এর জন্য ক্যাশ ডেবিট। আর ব্যবসা শুরু করলে মূলধন মানে ক্যাপিটাল, মূলধন বৃদ্ধি পায়। তাহলে আমরা জানি মূলধন হলো অনার সিকিউরিটি। তাহলে অনার সিকিউরিটি বৃদ্ধি পেলে কি ক্রেডিট তাহলে ব্যবসা শুরু করলে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করা যাবে দেখি ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। মনে থাকবে? জি জি স্যার স্যার। এবার দেখা আছে জার্নাল ফর পারচেজ অফ মার্চেন্ডাইজ, পণ্য ক্রয়। পণ্য ক্রয় হবে টোটাল 3 ভাবে। কয় ভাবে হবে বলো দেখি? 3 ভাবে। প্রথমে নগদে, এরপরে বাকিতে, এরপরে নগদ এবং বাকি উভয়। আমি 3 ভাবে জাবেদা তোমাদের শেখাবো। প্রথমে নগদে ক্রয়। বলেন তো দেখি ক্রয় মানে পারচেজ, ক্রয় একটা কি আয় না ব্যয়? ব্যয় ব্যয়। আমরা জানি ব্যয় বৃদ্ধি পেলে কি বলেন তো দেখি ডেবিট ডেবিট ডেবিট। আর যদি নগদে ক্রয় করি তাহলে নগদ টাকা কমে যায়, মানে সম্পত্তি হ্রাস পেলে কি ক্রেডিট। এর জন্য Credit. শুধু নগদে যদি ক্রয় হয় তাহলে যাবে কি পারচেজ ডেবিট ক্যাশ ক্রেডিট। মনে থাকবে? জি স্যার। এখন যদি বাকিতে ক্রয় হয়, বাকিতে ক্রয়ের ফলে পাওনাদার সৃষ্টি হয়। কি সৃষ্টি হয় বলো দেখি? বাকিতে ক্রয়ের ফলে পাওনাদার সৃষ্টি, আর আমরা জানি পাওনাদার একটা হচ্ছে লায়াবিলিটি। লায়াবিলিটি যদি ইনক্রিজ হয় তাহলে ডেবিট না ক্রেডিট? ক্রেডিট ক্রেডিট। তাহলে শুধু বাকিতে ক্রয়ের যাবে হচ্ছে পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আমি কথা আবার বলতেছি, শুধু নগদে ক্রয়ের যাবে হচ্ছে পারচেজ ডেবিট ক্যাশ ক্রেডিট। শুধু বাকিতে ক্রয়ের যাবে হচ্ছে পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আর নগদ এবং বাকি যদি উভয়ের মাধ্যমে ক্রয় করা হয় তাহলে সেক্ষেত্রে যাবে হচ্ছে পারচেজ ডেবিট ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। কথা কি বুঝছি? জি স্যার। তাহলে একটু আমার সাথে কথা বলেন। শুধু নগদে ক্রয়ের যাবে দেখি ক্যাশ পারচেজ ডেবিট ক্যাশ ক্রেডিট শুধু বাকিতে ক্রয়ের যাবে না পারচেজ ডেবিট অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট গুড। রেজানুর তোমার কথা বোঝা যায় না, স্পষ্ট না, একটু ভালো করে বলবা। হ্যাঁ, এবং নগদে এবং বাকি উভয়ের মাধ্যমে ক্রয় পারচেজ ডেবিট ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট গুড, এটা ভালো পারছেন। এবারে জার্নাল ফর সেলস অফ মার্চেন্ডাইজ, পণ্য বিক্রয়। যেহেতু ক্রয় 3 রকম, পণ্য বিক্রয় 3 রকম। মিউট করেন সবাই। বিক্রয়ের মধ্যে 3 রকমই। প্রথমে শুধু নগদে বিক্রয়, এরপরে শুধু বাকিতে বিক্রয়, এরপর নগদ এবং বাকি উভয়। এখন বাকিতে বিক্রয় করলে নগদ টাকা বৃদ্ধি পায়, এর জন্য ক্যাশ ডেবিট। আর বিক্রয় হচ্ছে একটা আয়, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। তাহলে শুধু নগদে বিক্রয় যাবে হচ্ছে ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট। শুধু বাকিতে বিক্রয় যাবে না, বাকিতে বিক্রয় ফলে দেনাদার সৃষ্টি হয়, মানে অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল একটা জানি সম্পদ, তাহলে সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। আর সেলস আয়, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। তাহলে শুধু নগদে বিক্রয় যাবে হচ্ছে ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট। শুধু বাকিতে বিক্রয় যাবে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। আর যদি নগদ এবং বাকি দুইটা উভয় থাকে তাহলে ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট এবং সেলস ক্রেডিট। মনে থাকবে? জি স্যার। আমি আবার বলেন তো আমার সাথে সাথে, শুধু নগদে বিক্রয় যাবে দেখি ক্যাশ ডেবিট ক্যাশ ক্রেডিট শুধু বাকিতে বিক্রয় অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, সেলস ক্রেডিট। গুড। নগদ এবং বাকি উভয় বিক্রয়
cash cash debit, debit, account receivable receivable debit, cash debit, credit. sales credit. গুড, এটা ভালো পারছেন। এটা কি মনে থাকবে আমি যা পড়াইতেছি? जी जी sir। sir। ওকে, এগুলা মনে রাখা পারলে সারা জীবনের জন্য কাজে লাগবে, সারা জীবন মনে রাখেন। এরপর আমরা শিখব হচ্ছে জার্নাল ফর ট্রান্সপোর্টেশন কস্ট। ট্রান্সপোর্টেশন মানে ক্রয় পরিবহন বা শুধু পরিবহন। শুনেন, ক্রয় পরিবহন হোক আর বিক্রয় পরিবহন হোক, সকল ধরনের পরিবহন হচ্ছে ব্যয়। সকল ধরনের পরিবহন কি? ব্যয়। আর Bank, আমরা জানি ব্যয় মানে এক্সপেন্স। এক্সপেন্স ইনক্রিজ হলে কি হয়? ডেবিট হয় না ক্রেডিট হয়? debit হয়। ডেবিট Debit। হয়। এর জন্য লেখা আছে পেইড ইন মানে ক্রয় পরিবহন, ক্যারিজ ইন ক্রয় পরিবহন, ট্রান্সপোর্টেশন ইন ক্রয় পরিবহন, ডেবিট ক্যাশ কি। আর যদি দেখা যায় পেইড আউট মানে বিক্রয় পরিবহন, ক্যারিজ আউট মানে বিক্রয় পরিবহন, ট্রান্সপোর্টেশন আউট মানে বিক্রয় পরিবহন। যে কোনো ধরনের পরিবহন হোক, পরিবহনটা ডেবিট এবং ক্যাশ কি ক্রেডিট। Credit, ওকে। এরপর আমরা চলে যাব জার্নাল ফর পারচেস রিটার্ন এন্ড অ্যালাউন্স মানে ক্রয় ফেরত। ক্রয় ফেরত এবং অ্যালাউন্স মানে ভাতা, ক্রয় ফেরত ও ভাতা। এখন মনে রাখবেন ক্রয় ফেরতটা কখন আসবে? নগদে যদি ক্রয় করা হয় তাহলে সেটা কিন্তু না, যথা বাকিতে ক্রয় করা হবে সেটাই একমাত্র ফেরত আসবে। এখন বলেন যে দেখি বাকিতে ক্রয় ক্ষেত্রে কি ক্যাশ আসছিল নাকি অ্যাকাউন্টস পেবল আসছিল? accounts payable, অ্যাকাউন্টস পেবল কি ডেবিট হয়েছিল না ক্রেডিট হয়েছিল বাকিতে ক্রয় ক্ষেত্রে? debit, বাকিতে ক্রয় যাবে বলেন তো বাকিতে ক্রয়, শুধু বাকিতে ক্রয় যাবে দেখি বুঝলাম। cash debit আর account পারচেজ receivable ডেবিট। debit, ভালো করে বলেন। পারচেজ ডেবিট, অ্যাকাউন্ট গুড, এই যে পার্সেল ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। গুড, অ্যাকাউন্ট তাহলে পেবল এইটা ক্রেডিট। যদি রিটার্ন আসে তাহলে অ্যাকাউন্টস পেবল আর ডেবিটের ক্রেডিটের পরিবর্তে কি হয়ে যাবে? ডেবিট হবে। এই জন্য ডেবিট হয়ে পার্সেস যাবে। রিটার্নের যাবে হচ্ছে অ্যাকাউন্টস পেবল ডেবিট আর পার্সেস রিটার্ন এন্ড অ্যালাউন্স ক্রেডিট। তাহলে পার্সেস রিটার্ন এন্ড অ্যালাউন্সের যাবে হচ্ছে অ্যাকাউন্টস পেবল ডেবিট আর পার্সেস রিটার্ন এন্ড অ্যালাউন্স ক্রেডিট। অ্যাকাউন্টস পেবল কেন ডেবিট? কারণ পাওনাদার পরিমাণ কি হ্রাস পাইছে। আমাদের দায় হ্রাস পেলে ডেবিট আর পার্সেস রিটার্ন অ্যালাউন্স একটা আয় বৃদ্ধি পেলে হচ্ছে ক্রেডিট। মনে থাকবে পার্সেস রিটার্ন অ্যালাউন্সে যাবে না? জি স্যার। তাহলে বলেন তো দেখি বাকিতে বিক্রয় জাবেদা এইমাত্র কি পড়লাম? বাকিতে বিক্রয় জাবেদা কি পড়লাম? অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। গুড। এখন এটা যদি রিটার্ন আসে মানে বিক্রয় ফেরত হয় তাহলে কি অ্যাকাউন্টে কি ডেবিট হবে না ক্রেডিট হয়ে যাব? credit, তাহলে এই যে লেখা আছে জার্নাল ফর সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স, যাবে হচ্ছে সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তার মানে বিক্রয় ক্ষেত্রে যে যাবে দিয়েছি এখানে একটা উল্টে যাবে দিলাম। তাহলে পারচেস রিটার্ন এবং সেলস রিটার্ন দুইটা জাবেদা আমরা ক্লিয়ার তো সবাই? জি স্যার। তাহলে দুইটা জাবেদা আবার বলেন। পারচেস রিটার্ন এন্ড অ্যালাউন্সের জাবেদা কি? account পারচেজ payable debit আর purchase returns and allowance credit, আর সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্সের জাবেদা? sales সেলস রিটার্ন returns, অ্যালাউন্স ডেবিট, accounts receivable credit, রিসিভেবল ক্রেডিট। ওকে গুড, ধন্যবাদ। এখন পাওনাদারের কাছ থেকে আমরা আদায় করি নাকি পাওনাদারকে পরিশোধ করি বলো তো দেখি? পরিশোধ করি। তাহলে লেখা আদায় আছে করি। জার্নাল ফর ক্যাশ পেমেন্ট অফ অ্যাকাউন্টস পেবল, পাওনাদারকে পরিশোধের জাবেদা। এখন পাওনাদারকে যদি পরিশোধ করি তাহলে পাওনাদার কমে যায়, তার মানে দায় কমলে কি জানি আমরা বলো তো দেখি? cash credit, না, দায় কমলে কি জানি মানে লায়াবিলিটি ডিক্রিজ। কমলে হইতেছে debit, ডেবিট। গুড, এর জন্য জাবেদা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট আর পরিশোধ করে নগদটা কমে যায় এর জন্য ক্যাশ ক্রেডিট। তাহলে পাওনাদারকে পরিশোধ করার জাবেদা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। এন্ড এই জাবেদাটা কখন হবে? যখন কোনো ডিসকাউন্ট লেখা থাকবে না। যদি ডিসকাউন্ট থাকে তাহলে অতিরিক্তভাবে পার্সেন্ট ডিসকাউন্ট অ্যাড করতে হবে। তাহলে জাবেদা কি তখন হবে? অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট পার্সেন্ট ডিসকাউন্ট ক্রেডিট। তাহলে পাওনাদারকে পরিশোধ করার জাবেদা কয়টা বললাম বলো দেখি? একটা ডিসকাউন্ট ছাড়া, একটা ডিসকাউন্ট কি সহ। তাহলে ডিসকাউন্ট ছাড়া জাবেদা কি? অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট। আর ডিসকাউন্ট সহ জাবেদা কি? অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, ডিসকাউন্ট ক্রেডিট, পার্সেন্ট পারচেজ ডিসকাউন্ট। ডিসকাউন্ট। ওকে,
তাহলে পাওনাদারকে পরিশোধ করা জাবেদা পড়লাম। এখন আমরা দেনাদার কাছে আদায় করা জাবেদা পড়ব। বলেন তো দেনাদার কাছে রিসিভ করলে ক্যাশ বাড়ে না কমে? বাড়ে। ক্যাশ ডেবিট। আর দেনাদার কমে যায়, সম্পদ কমলে কি ক্রেডিট? তাহলে অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্ট রিসিভেবল কি ক্রেডিট? তাহলে দেনাদার কাছে রিসিভ করা জাবেদা হচ্ছে ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এটা হলো কখন? যদি ডিসকাউন্ট না থাকে। যদি ডিসকাউন্ট থাকে তাহলে সেল ডিসকাউন্টে ডেবিট করতে হবে। মনে থাকবে? জি স্যার। তাহলে দেনাদার কাছে রিসিভ করা জাবেদা কি? ডিসকাউন্ট ছাড়া ক্যাশ ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। এখানে Credit. ডেবিট লেখা আছে, এটা হবে ক্রেডিট। আর ডিসকাউন্ট সহ জাবেদা কি? ক্যাশ ডেবিট সেলস ডিসকাউন্ট ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। ওকে, এই জাবেদা আবার বলবা, হ্যাঁ একটু ঠাকা হয়েছে, আবার একটু বলেন। দেনাদারের কাছে রিসিভ করা জাবেদা কি? ডিসকাউন্ট নাই। ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। ডিসকাউন্ট আছে, ক্যাশ ডেবিট সেলস ডিসকাউন্ট ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। তাহলে এই পর্যন্ত যে জাবেদাগুলি পড়লাম, এই প্রত্যেকটা জাবেদা আপনারা আগামী ক্লাসে ভালো করে পড়বেন। আর শেষে দুইটা জাবেদা এখন আমাদের পড়ার দরকার নাই, এটা আমাদের এখন পড়া দরকার নেই, যখন পড়া দরকার তখন এই দুইটা পড়ে আমরা অঙ্ক শুরু করব। ঠিক আছে? তাহলে আপনাদের কাজ হচ্ছে কি? আজকে ক্লাসের কাজ হচ্ছে প্রথমে বাংলাতে ইংলিশ আপনারা ভালো করে সবাই দেখবেন, প্রত্যেকটা আইটেমে ভালো করে দেখতে হবে। এরপরে এই যে বেসিক দুইটা রুলস পড়াইলাম, এই দুইটা রুল ভালো করে পড়বেন। এরপরে এই যে এখানে যে জাবেদাগুলি করাইলাম, এখান থেকে যে জাবেদাগুলি, প্রত্যেকটা জাবেদা আপনি নিজেকে প্রশ্ন করে ধরবেন। আচ্ছা, নগদে ক্রয়ের জাবেদা কি? পারচেজ আর ক্যাশ। বাকিতে ক্রয়ের জাবেদা কি? তাহলে পারচেজ এবং অ্যাকাউন্টস পেয়েবল। নগদ এবং বাকি যদি উভয় থাকে তাহলে জাবেদা কি? এরকম ভাবে নিজেকে প্রশ্ন করবেন। হ্যাঁ, এবং প্রত্যেকটা জাবেদা পড়বেন। আগামী ক্লাসে আমরা এখান থেকে অঙ্ক শুরু করব। বুঝতে পারছি সবাইকে? জি স্যার। এখন আপনি যদি বাংলা থেকে ইংলিশ পড়ে যদি বাংলা না বুঝেন তাহলে তো আপনি অঙ্ক করার দরকার নাই, অঙ্ক করে পাবো না। যদি রুলস না জানেন তাহলে কি অঙ্ক করে পারবো? এবং রুলস জানার পরে জাবেদা করাবো। এই জাবেদা যদি না পারেন তাহলে তো অঙ্ক করে কোনো লাভ হবে না। এই জন্য কাজ হচ্ছে প্রথমে বাংলা থেকে ইংলিশ, এরপরে রুলস, এরপরে জাবেদাগুলি আপনারা ভালো করে পড়েন। আগামী ক্লাসে আমি এখান থেকে কয়েকটা প্রশ্ন করব, এরপর আমরা অঙ্ক শুরু করব। কথা বুঝতে পারছি? জি স্যার। তাহলে আজকের রেকর্ড ক্লাস আমি এখানে শেষ করছি। আজকে ক্লাস নিয়ে যদি তোমার